আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মিত্রের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দশের মধ্যে নানা রকম আকৃতি মাপি। আজকে আমরা আলোচনা করব 198 পৃষ্ঠার একক কাজটি। এখানে নিচের ছকটি পূরণ করার জন্য বলা হয়েছে। দুইটা আকৃতি দেওয়া আছে, দুইটা আকৃতির প্রথমে আমরা নাম চিহ্নিত করব, তারপর এটার কর্ণ, দুইটা কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে যে আকৃতিটা দেওয়া আছে সেটা এ বি সি ডি। এই এ বি সি ডি এই চতুর্ভুজটির নাম হচ্ছে একটি রম্বস। কারণ আমরা জানি যে রম্বসের চারটা বাহু হয় সমান, চারটা বাহু সমান হয় এবং এর কর্ণদ্বয়গুলো এখানে এ সি একটা কর্ণ, বি ডি হচ্ছে একটা কর্ণ। এই দুইটা কর্ণ এই চতুর্ভুজটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে এখানে দুইটা কর্ণের মাধ্যমে এই চতুর্ভুজটার মধ্যে চারটা ত্রিভুজ উৎপন্ন হয়। একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ হয়, এটা এখানে বুঝাইছে। তাহলে আমরা নাম নিতে পারি এটা হচ্ছে রম্বস। আর এখানে কর্ণ D1, D1 হচ্ছে আমাদের এখানে এসি। এই এসি কর্ণটার নাম দিচ্ছে D1 এবং এই বিডি কর্ণের নাম হচ্ছে D2। তো এখানে এনারা এসি এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার আর বিডি এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। আর আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। মানে এখানে যে দুইটা কর্ণ দেওয়া আছে এ সি বি ডি, যে কর্ণ দুইটা দেওয়া আছে দুইটা কর্ণের গুণ করার পরে যে মানটা হবে সেটার অর্ধেক। আর এই জন্য আমরা সূত্রটাকে সাজিয়ে লিখতে পারি যে হাফ ইন্টু D1 ইন্টু D2। এখানে D1 বলতে আমরা এসি কর্ণকে বুঝি আর D2 বলতে আমরা বিডি কর্ণকে বুঝি। এখানে আমরা হাফ লিখে নিলাম। আর D1 হচ্ছে আমাদের 8 আর D2 হচ্ছে আমাদের 12। তো এটাকে আমরা এখানে গুণ করে দিলাম। গুণ করলে আমরা এখানে যদি দুই দ্বারা ভাগ করতে, তাহলে দুই দ্বারা ভাগ করা হয় 2 একে 2 আর 2 দিয়ে আমরা 8কে ভাগ করে পাচ্ছি 4 দোকানে 8, তাহলে 4। 4 দ্বারা 12কে গুণ করতে পাচ্ছি আমরা 4 12 48 বর্গ সেন্টিমিটার। এখানে সূত্রটা হচ্ছে মূলত কর্ণদের গুণফলের অর্ধেক। তো সেক্ষেত্রে আমরা অন্য একটা পদ্ধতিতে বাইর করতে পারি, সেটা হচ্ছে গিয়া আমরা জানি যে আমাদের সূত্রটা হচ্ছে যে কর্ণদ্বয়ের গুণফল, এই দুইটা কর্ণ গুণ করার পরে যে মানটা হবে সেটার অর্ধেক। তাহলে আমাদের কী কী মান দেওয়া আছে, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 12। তাহলে আমরা যদি 8 এবং 12 গুণ করি, 8 এবং 12 আমরা গুণ করলাম, তাহলে 8 12কে গুণ করলে পাচ্ছি আমরা যেহেতু এটা অর্ধেক সেখানে আমরা দুই দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা পাচ্ছি এখানে 8 12 96, নিচের 2। এই 2 দ্বারা যদি আমরা 96কে ভাগ করি তাহলে হচ্ছে 48। আমরা সেটাকে এভাবে লিখতে পারি। আর এটাকে আমরা হাফ আকারে লিখলে আরও সহজে, যে হাফ ইন্টু কর্ণদের গুণফল। তাহলে গুণফল কি, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 12। তো সেক্ষেত্রে আমরা 2 একে 2, 2 দ্বারা আমরা 4কে 8কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 4। এই 4 এবং 12 আমরা গুণ করলে পাচ্ছি 4 12 48। এই দুইটা পদ্ধতি যে কোনো একটা আমরা অবলম্বন করলে হবে। আর 2 নম্বর চিত্রটি একইভাবে দেওয়া আছে পি কিউ আর এস। তো এটা একটা রম্বস, যেহেতু এটার কর্ণদ্বয়গুলো এটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। তো এখানে আমাদের পি আর যে কর্ণটা আছে সেটা হচ্ছে আমাদের D1। এখানে D1 দেওয়া আছে আমাদের 6 সেন্টিমিটার, D2 দেওয়া নেই, আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 42 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা সূত্রটা প্রথমে লিখে নেব যে হাফ ইন্টু D1 ইন্টু D2 ইকুয়াল টু 42। তো আমরা সূত্রের সমান সমান দিয়ে 42 লিখে নিলাম। যেহেতু আমাদের D2 এর মান দেওয়া নেই সেখানে আমরা D2 এর মান বাই করব। তো এখানে আমরা যদি এটাকে ভাগ করি, ভাগ করলে পাচ্ছি 2 একে 2 আর 2 দিয়ে 6কে ভাগ করে পাচ্ছি আমরা 3। আর যেহেতু নিচে আমাদের 1 লিখতে হয় না সেখানে আমরা 3 একে 3 আর D2 এর D2, তাহলে 3 D2 42 এর 42। আর এখানে এই 3 D2 হচ্ছে এখানে গুণ অবস্থায়। এই গুণ থাকার কারণে আমরা 3কে এই পাশে ভাগ করে নিয়েছি, ভাগ নিচে ভগ্নাংশ আকারে লিখে নিলাম। আর 3 দ্বারা যদি আমরা 42কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 14। তাহলে আমাদের D2 হচ্ছে কিউএস। এই কিউএস কর্ণটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের 14 সেন্টিমিটার। আশা করি সকলে বোঝার কথা। 199 পৃষ্ঠায় কিছু ঘনবস্তু দেওয়া আছে, সেগুলোর আকৃতির নাম, এটা কি আকৃতির নামটা লিখতে হবে, প্রতিটি তলপৃষ্ঠের আকৃতি এবং পৃষ্ঠতলের সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে প্রথমে একটা সাবানের বক্স দেওয়া আছে, তো আমরা এটাকে সাবানের বক্স ধরে নিতে পারি। তো এই সাবানের বক্সটার যে এখানে একটা পিঠ আছে, তো এটার বিপরীত এখানে আরেকটা আছে। তো একইভাবে আমাদের এখানে যেরকম একটা পিঠ আছে, ঠিক একইভাবে আমাদের এখানে 4 নম্বর একটা পিঠ আছে। আর যেখানে আমরা এটা বসাইছি, তো বসানোর তল, এই তলটা হচ্ছে এখানে 5 নম্বরে, ঠিক এরকমভাবে আমাদের উপরে আরেকটা তল আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তু এবং প্রতিটি পৃষ্ঠতলের আকৃতি হচ্ছে আয়তাকার সমতল। তা আমাদের এটা যে তলটা আছে সেই তলটা হচ্ছে একটা সমতল।
এই সমতল এবং এটার পৃষ্ঠতলের সংখ্যা হচ্ছে 6টি। এটাকে আমরা চাইলে যে কোনো পিঠে বসাতে পারি। আমরা প্রথমে এভাবে বসাতে পারি, তারপরে এভাবে বসাতে পারি, মানে এটা 6টা পিঠের মধ্যে আমরা যেভাবে খুশি এটাকে আমরা এভাবে বসাতে পারি। 2 নম্বরে বলা আছে যে একটি টুথপেস্ট। এই টুথপেস্টের জন্য আমরা এই বাক্সটা ব্যবহার করতে পারি। তো এখানে এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু এবং এটার আয়তাকার সমতল, এটার পৃষ্ঠতল আকৃতিটা, এটাকে আমি যেভাবে খুশি ঠিক সেভাবেই সাবানের বক্সের মতো রাখতে পারি। তো এই কারণে এটা আমরা তলটা হচ্ছে সমতল এবং এটারও একইভাবে 6টা পৃষ্ঠতল আছে। যেমন আমরা এখানে এটা যদি আমাদের 1 নাম্বার হয়, তাহলে এটার বিপরীত হচ্ছে আমাদের এখানে 2 নাম্বার। আর এখানে যদি আমাদের 3 নাম্বার হয়, তাহলে এটার বিপরীত হচ্ছে আমাদের এখানে 4 নাম্বার। আর আমাদের তলটা যদি এখানে 5 নাম্বার হয়, তাহলে ঠিক একইভাবে আমাদের উপরে আরেকটা থাকে, যেটাকে আমাদের এভাবে বসাতে পারে এটাকে। তো এই কারণে আমাদের এটার পৃষ্ঠতল সংখ্যা হচ্ছে 6টি। একইভাবে এখানে একটা টয়সের একটা বক্স দেওয়া আছে। তো এইটা আমাদের উপরের চিত্রগুলোর মতো, এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু এবং এটা সমতল, এটা 6টা পিঠের মধ্যে আমরা এই বক্সটাকে যেভাবে খুশি সেভাবে বসাতে পারি এবং এটা হচ্ছে পৃষ্ঠতল সংখ্যা 6টি। নিচে একটা বিস্কুট দেওয়া আছে, বিস্কুটের প্যাকেট। তা আমরা জানি যে একটা বিস্কুটের প্যাকেট সচরাচর গোলাকৃতির হয়। তো এই জন্য এটাকে আমরা, এটার আকৃতির নাম হচ্ছে সিলিন্ডার বা বেলন, বা এটাকে আমরা পাইপ আকারে বলতে পারি। যে এখানে এইটার 2টি বৃত্তাকার তল ও একটি আবদ্ধ বক্ররেখা। যে এই পাইপটা যেখানে আছে বা সিলিন্ডারটা আছে, আমাদের সকলের বাসায় সিলিন্ডার আছে আশা করি। তো এই সিলিন্ডারের আমরা নিচে যেভাবে বসিয়ে রাখি ঠিক একইভাবে উপরে আরেকটা এরকম বৃত্তাকার আছে। তো এটা নিচে একটা বৃত্তাকার, উপরে একটা বৃত্তাকার। তো আমরা এখানে 2টা বৃত্তাকার তল পাচ্ছি এবং এই সম্পূর্ণটা একটা আবদ্ধ বক্ররেখা দ্বারা বেষ্টিত। এটাকে কিন্তু আমরা যেভাবে রাখি না কেন, এটার পৃষ্ঠতল কিন্তু একটাই হচ্ছে, কারণ এটা একটা গোলাকার। তো এখানে আমরা লিখি যে একটি আবদ্ধ বক্ররেখা এবং এইটার পৃষ্ঠতলের সংখ্যা হচ্ছে 3টি। এখানে একটা, এখানে একটা, 2টা, এবং এটাকে আমরা যেহেতু গোলাকার, এটা নির্দিষ্ট করে কোনো তল নেই, যেভাবে বসাই যেখানে বসাই সেটা হচ্ছে একটা তল। এই কারণে আমাদের তল হচ্ছে এটার 3টা। 202 পৃষ্ঠার একক কাজে বলা আছে নিচের ক এবং খ চিত্রের সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে 2টা চিত্র দেওয়া আছে, 2টার সমতল, সমগ্র তলের যে 6টা তল আছে, ওই 6টা তলের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথম চিত্রটা এখানে এঁকে নিলাম। যে এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 4 সেন্টিমিটার এবং এটার উচ্চতা, এইটা হচ্ছে আমাদের এখানে উচ্চতা, এই উচ্চতা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে একটি আয়তাকার ঘনবস্তু, এটা হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তু, সেখানে যার দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি, 6 সেন্টিমিটার, বি হচ্ছে প্রস্থ, প্রস্থকে আমরা বি বলতে পারি এবং উচ্চতাকে আমরা এস বলতে পারি। আর ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল বর্গ একক। এখানে এল হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে যোগ করবো আবার আমরা প্রস্থ এবং উচ্চতা, সাথে আবার আমরা গুণ করব এই উচ্চতার সাথে দৈর্ঘ্য গুণ করব। যেহেতু একটা আয়তাকার ঘনবস্তু, এইখানে দৈর্ঘ্য যদি আমাদের 6 সেন্টিমিটার, ঠিক তার বিপরীত পাশে আরেকটা দৈর্ঘ্য এখানে আছে, সেটা আমাদের 6 সেন্টিমিটার। এখানে প্রস্থ যদি আমাদের 4 সেন্টিমিটার, তো একইভাবে আমাদের এই পাশে আবার 4 সেন্টিমিটার আছে। আর উচ্চতা এখানে আমাদের 2 সেন্টিমিটার হলে এখানে আমাদের উচ্চতা 2 সেন্টিমিটার। এর আমরা একটা বক্স আকারে দেখি, আমরা ধরতে পারি এটা হচ্ছে আমাদের একটা আয়তাকার বস্তুটি। তো এখানে আমাদের এটা যদি আমাদের দৈর্ঘ্য হয় 6 সেন্টিমিটার, তো এই দৈর্ঘ্যের সাথে আমাদের একইভাবে এই পাশে একটা দৈর্ঘ্য আছে। আর প্রস্থ যদি আমাদের এখানে 4 সেন্টিমিটার হয়, তাহলে এটার বিপরীত পাশে হচ্ছে আমাদের এইটা, এই পাশে আমাদের 4 সেন্টিমিটার হবে। আর এটার উচ্চতা যদি আমাদের এখানে 2 সেন্টিমিটার হয়, তাহলে একইভাবে আমাদের এটা চতুর্পাশের উচ্চতা কিন্তু আমাদের 2 সেন্টিমিটার করে পাচ্ছি। তো সেই কারণে আমরা সূত্রটাকে এভাবে লিখে নিয়েছি এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল। তো এখানে আমরা 2 এর 2 লিখে নিলাম, আমাদের এল হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার লিখে নিলাম, গুণ, আর আমাদের প্রস্থ হচ্ছে 4 সেন্টিমিটার লিখে নিলাম, বি হচ্ছে প্রস্থ 4 সেন্টিমিটার, আর এইচ হচ্ছে আমাদের উচ্চতা 2 সেন্টিমিটার, যোগ এস আমাদের উচ্চতা 2 সেন্টিমিটার, আর এল হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তো এখন যদি আমরা 6 সাথে 4 গুণ 424 যোগের যোগ, 4 দোকানে 8 এবং 6 দোকানে 12, আর এই সবগুলোকে গুণ করলে পাচ্ছি, যোগ করলে পাচ্ছি আমরা এখানে 44, আর 44কে 2 দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা 88। তো এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল সমগ্র তলের যে 88 বর্গ সেন্টিমিটার। তাহলে সম্পূর্ণ আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গ সেন্টিমিটার। খ নম্বরে বলা আছে যে এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। তো আমরা ধরতে পারি এটা একটা আয়তাকার ঘনবস্তু এবং এটা ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে যে এল,
4 সেন্টিমিটার, প্রস্থ আমাদের বি 4 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে আমাদের এস 10 সেন্টিমিটার, যেটা এখানে আমাদের চিত্রে দেওয়া আছে। আর সূত্রটি হচ্ছে গিয়া 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল বর্গ সেন্টিমিটার। তো এখানে আমরা মানগুলো বসিয়ে নিলাম, বসিয়ে এল এর মান হচ্ছে 4, বি এর মান 4 গুণ করে দিলাম, যোগের যোগ, বি হচ্ছে আমাদের 4, এইচ হচ্ছে আমাদের 10, এখানে আমাদের এইচ 10, এল হচ্ছে আমাদের 4। তো আমরা এখানে গুণ করলে পাচ্ছি 4 4 16, 4 10 40 এবং 4 10 40। আর সবগুলো যোগ করলে পাচ্ছি আমরা এখানে 96, আর 96কে আমরা 2 দ্বারা গুণ করলে পাচ্ছি 192 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের 2 নম্বরে যে আয়তাকার ঘনবস্তুটি আছে এটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের 192 বর্গ সেন্টিমিটার। এখানে 203 পৃষ্ঠার একক কাজে বলা আছে রবিনের একটি ক্যাবিনেট আছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2 মিটার, 1 মিটার এবং 3 মিটার। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতা 3 মিটার। কেবিনটির তলা বাদে বাইরের বাকি অংশ রং করতে চায়। প্রতি বর্গমিটার রং করাতে 150 টাকা লাগলে তার মোট কত টাকা খরচ হবে? তো এখানে আমরা একটা কাল্পনিক কেবিন এঁকে নিলাম, যেখানে কেবিনটার দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য 2 মিটার এবং এটার প্রস্থ হচ্ছে আমাদের এইটা 1 মিটার এবং এটার উচ্চতা হচ্ছে আমাদের 3 মিটার। আর সেক্ষেত্রে আমাকে কেবিনটির তলা বাদে, এই তলাটা বাদ দিয়ে বাকি অংশ রং করতে চাই। আমাদের কেবিনটির তলা হচ্ছে এই যে এতটুকু, এই এতটুকু হচ্ছে আমাদের কেবিনের তলা, এই তলাটুকু বাদ দিয়ে এটাকে রং করতে চাই, যেটার জন্য আমাদের প্রতি বর্গমিটার 150 টাকা করে দিতে হবে। তাহলে আমাদের এইটার তলাটা বাদ দিয়ে বাকিটা রং করতে কত টাকা খরচ হবে সেটা বাইর করতে বলছে। আমরা লিখে নিতে পারি যে দেয়া আছে কেবিনের দৈর্ঘ্য এল 2 মিটার এবং প্রস্থ বি 1 মিটার, উচ্চতা এইচ 3 মিটার। তো প্রথমে আমরা এটা সমগ্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 2 ইন্টু এল বি প্লাস বিএস প্লাস এইচ এল বর্গমিটার। তো এখানে আমরা মানগুলো বসিয়ে নিলাম, বসার পর আমরা এখানে গুণ করলে পাচ্ছি 2 একে 2, 3 একে 3, 3 দোকানে 6, আর সবগুলো যোগ করলে পাচ্ছি আমরা এখানে 11, আর 11কে 2 দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা 22 বর্গমিটার। তাহলে আমাদের যে কেবিনটি দেওয়া আছে এই কেবিনটি সম্পূর্ণটা, মানে যে 6টা তলা আছে আমাদের, 1টা 2টা 3টা 4টা, এখানে এতটুকু হচ্ছে একটা 5টা, এতটুকু হচ্ছে একটা 6টা, এই 6টা তলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 22 বর্গমিটার। এখন আমাকে বলছে যে এই তলাটা বাদে সে বাকিটা রং করতে চায়, তাহলে আমাদের তলাটা বাদ দিয়ে দিতে হবে, আর বাদ দেওয়ার পূর্বে আমাদেরকে তলার ক্ষেত্রফল নির্ণয় করে নিতে হবে। তাহলে তলাটা হচ্ছে আমাদের একটা আয়ত মানে এখানে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2 মিটার এবং প্রস্থ হচ্ছে আমাদের 1 মিটার। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে কেবিনের তলের ক্ষেত্রফল 2 গুণ 1, তাহলে 2 বর্গমিটার হচ্ছে আমাদের কেবিনের তলের ক্ষেত্রফল, এবং তলা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কেবিনের তল বাদে রং করবে। আমাকে তো প্রশ্নে বলা আছে যে কেবিনের যে তলটা আছে এই তলটা বাদ দিয়ে বাকি যেই 5টা তল আছে সেই 5টা তল সে রং করবে। তাহলে আমরা এখানে 2 মিটার পাচ্ছি তলের ক্ষেত্রফল, সেখানে আমরা সম্পূর্ণটা থেকে 2 বর্গমিটার বাদ দিয়ে দেবো, আর 22 হচ্ছে আমাদের সম্পূর্ণটা, আর সম্পূর্ণ থেকে আমাদের তলা হচ্ছে 2, যেহেতু আমি 2 রং করবো না সেই কারণে আমরা 2 বাদ দিয়ে দেবো। তাহলে পাচ্ছি আমরা 20 বর্গমিটার। তাহলে এই 20 বর্গমিটার আমাদেরকে রং করবে, সেটার জন্য কত টাকা খরচ হয় সেটা আমাদেরকে বের করতে হবে। আর আমাদের প্রশ্নে বলা আছে যে প্রতি বর্গমিটার, আর প্রতি বর্গমিটার বলতে বুঝি আমরা 1 বর্গমিটার, আর 1 বর্গমিটার রং করতে টাকা লাগবে আমাদের 150 টাকা। তো আমরা লিখতে পারি তাহলে 1 বর্গমিটার খরচ হয় 150 টাকা। 1 বর্গমিটার যদি আমরা রং করতে চাই তাহলে খরচ হয় আমাদের 150 টাকা, আর 20 বর্গমিটার খরচ করলে অবশ্যই টাকা বেশি লাগবে, সেই কারণে আমরা এখানে 150-এর সাথে আমরা 20 গুণ করে দেবো। এই 150 আমাদের 1 বর্গমিটারের দাম, আর যেহেতু আমরা 20 বর্গমিটার রং করবো সে কারণে 20 দ্বারা গুণ করে দিয়েছি, আর গুণ করলে পাচ্ছি আমরা এখানে 3000 টাকা। তাহলে এই কেবিনটির এই তলটা বাদ দিয়ে যদি আমি বাকি যে 5টা তল থাকে তাহলে সেটা রং করতে আমাদের খরচ হচ্ছে 3000 টাকা।